সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। সুন্দর ত্বক নাকি সুস্থ ত্বক এবং গরম ও বর্ষায় আমরা কি প্রসাধনী ব্যবহার করব এবং স্টেরয়েড ব্যবহারের বাস্তবতা কি, ঠিক সে বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই আলোচনা। এবং আমাদের এই আলোচনায় আমাদের সাথে আছেন ডক্টর স্বাগতা সেন, সহকারী অধ্যাপক, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, জেড.এস. শিকদার মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডক্টর স্বাগতা, আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডক্টর স্বাগতা, যেটা বলছিলাম যে আমরা আসলে সুস্থ ত্বক চাই না সুন্দর ত্বক চাই, যে ফর্সার ত্বকটা চাইছে, আসলে সুস্থ ত্বক বলতে আপনার ভাষায় কি? আচ্ছা, সুস্থ ত্বক, সুন্দর ত্বক এবং ফর্সা ত্বক। তো সুস্থ ত্বক বেসিক্যালি যদি আমরা মেডিকেল নলেজ থেকে বলি, সুস্থ ত্বক মানে হচ্ছে একটা লাইভলি ত্বক, মানে যেটার মধ্যে কোনো এক্সিমা বা থাকে কোনো র্যাশ বা কোনো অ্যালার্জির সমস্যা বা চুলকানির সমস্যা এগুলো থাকছে না। এবং ত্বকের যেটা বেসিক ফাংশন, যে না ত্বকের প্রধানত কাজ যেটা, যে সুরক্ষা, আমাদের ইন্টারনাল যত অর্গ্যানস আছে সবগুলোকেই কিন্তু আমাদের এই যে ত্বক সেটা সুরক্ষা প্রদান করে। দ্বিতীয় হচ্ছে আমাদের ওয়াটার এবং ইলেকট্রোলাইট, মানে আমাদের যে শরীরে লবণ পানির যে ভারসাম্য এবং যে ঘর্মগ্রন্থি, তো এই ফাংশনগুলো যদি একটা স্কিনের ইনট্যাক্ট থাকে বা ঠিকমতো কাজ করে তাহলে আমরা বলবো যে ত্বকটা সুস্থ। এখন চলে আসি সুন্দর। সুন্দর বেসিক্যালি আসলে বলা উচিত যে দ্য বিউটি ডিপেন্ডস আপন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, মানে যে দেখছে তার উপরে আমাদের সৌন্দর্যটা। আর এখন চলে আসি ফর্সা ত্বক। ফর্সা ত্বক কখনোই সুন্দর বা সুস্থ ত্বকের পরিপূরক হতে পারে না। ফর্সা মানে একটা ফর্সা ত্বকে যে ব্রণ থাকবে না, র্যাশ থাকবে না, চুলকানি থাকবে না, বা দেখা গেল যে স্কিনের আদার্স যেগুলো সমস্যা, সোরিয়াসিস থাকবে না বা ইকজিমা থাকবে না, তা কিন্তু নয়। তো ফর্সা ত্বক মানেই সুস্থ ত্বক নয়। ফর্সা বেসিক্যালি হচ্ছে আমাদের শরীরে রঞ্জক পদার্থ তৈরিকারী যে পিগমেন্ট মেলানিন, মেলানিনের ধরন এবং সংখ্যার ওপরে আমাদের গায়ের রঙটা ডিপেন্ড করে। কিছুটা দেখা যায় যে জেনেটিক্যাল প্রভাবেও বা জিনগত বৈশিষ্ট্যের কারণেও মানুষের গায়ের রং কিন্তু ফর্সা বা কালো হতে পারে। তো আমাদের এই সাউথ এশিয়ান যে সোসাইটিটা বা আমাদের যে দক্ষিণ এশীয় বা আমাদের যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, তো আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, ফর্সা মানেই সুন্দর। আসলে ফর্সা মানেই সুন্দর না। আসলে কালো বা ফর্সা গায়ের রংটা আসলে ম্যাটার করে না, ত্বকটা সুস্থ হওয়াটা জরুরি। আচ্ছা, ঠিক এই ক্ষেত্রেই জানতে চাইবো যে গরম এবং বর্ষাকালে আমাদের তো সিজনালি স্কিনের অনেক পরিবর্তন আসে, তো এই যে গরম এবং বর্ষায় ত্বকের কি কি সমস্যাগুলো আমরা বেশি দেখতে পাই? আচ্ছা, গরম এবং যে বর্ষাকালীন সময়টাতে দেখা যায় যে পরিবেশে বা বাতাসে আর্দ্রতার পরিমাণটা বেশ থাকে। তো দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের যে সংক্রমণ এগুলো খুব বেশি হয়, যেগুলোকে আমরা মেডিকেল ভাষায় বলি টিনিয়া বা ফাঙ্গাল ইনফেকশন। আবার দেখা যায় যে স্থানীয় ভাষায় কেউ কেউ বলে ছুলি, যেটা পিটাইরিয়াসিস ভার্সিকুলার দিয়ে হয়, এই ইনফেকশনগুলো বেশি হয়। আবার দেখা যায় যে কাদা পানিতে যারা বেশি কাজ করে বা ভেজা জুতা পরে যারা বেশিক্ষণ থাকে, ওয়েট ওয়ার্ক যারা কাজ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু পায়ো ফাঙ্গাসের ইনফেকশন হয়, ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন হয়। আর আরেকটা যেটা হয় যে গরমে আমরা বলি সেবোরিক ডার্মাটাইটিস, হ্যাঁ, মানে যেটা বাংলা ভাষায় যদি আমরা খুব স্বাভাবিকভাবে বলি যে মাথায় খুশকি বেড়ে যাওয়া বা দেখা যায় যে ব্রণের টেন্ডেন্সিটা বেড়ে যাওয়া, যেহেতু অনেক বেশি তেল সেবাম বা মুখের যে তেলটা সেটা নিঃসরণ হয়, সেখান থেকে পোর্স ব্লক হয়ে কিন্তু ব্রণেরও একটা এক্সাজারেশন এই পিরিয়ডটাতে আমরা লক্ষ্য করি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু সমস্যা হচ্ছে যে আপনার কাছে যে রোগীগুলো আসে সবার সাধারণত এই যে গরমের সময় কি সমস্যাটা বেশি নিয়ে আসছে? গরমের সময় আমাদের কাছে রুগীরা প্রধানত আসে ছত্রাকের ইনফেকশনটা নিয়ে, তারপর মাথায় খুশকির প্রবণতাটা বেড়ে যায়। আবার দেখা যায় যে গরম থেকে যখন বর্ষার দিকে সুইচ করে তখন বেশিরভাগ ফিমেল পেশেন্ট আমাদের কাছে আসে চুল পড়ার একটা অভিযোগ নিয়ে যায়। এই সময় চুলের শেডিং খুব বেশি হয়, ওই যে পানিটা চেঞ্জ হয় তখন দেখা যায় যে চুলের একটা শেডিং হয় বা চুল পড়ে যাওয়ার সমস্যাটা বাড়ে। আবার দেখা যায় যে যাদের অনেক সোয়েটিংয়ের সমস্যা থাকে, এটাও মানে ঘামের যে সমস্যাগুলো যে থাকে, অতিরিক্ত ঘামাচ্ছে। অতিরিক্ত ঘাম হচ্ছে, দেখা যাচ্ছে যে কারো কারো দেখা যায় যে শার্ট পরে স্বাভাবিক অফিস ওয়ার্ক করাটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, আরো একটা বিষয় জানতে চাইবো যে এই ক্ষেত্রে তাহলে আমাদের কি কি পন্থা অবলম্বন করতে হবে সুস্থ রাখার জন্য নিজের ত্বককে? আচ্ছা, গরমে স্কিনকে সুস্থ রাখা বা বৃষ্টির দিনে স্কিনকে সুস্থ রাখার জন্য
আমি বেসিক্যালি স্কিনকে ভালো রাখার জন্য 3টা অ্যাডভাইস আমার পেশেন্টদেরকে বলে থাকি। যে প্রথমত হচ্ছে ক্লিনজিং, মানে আমরা ক্লিন থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ঘামে ভিজে যাওয়া জামা কাপড় আমরা আর সেকেন্ড টাইম পরবো না। যেই জামাটা আমরা একবার পরে ফেলেছি, হয়তো বাসায় আছি, রান্নাঘরে কাজ করেছি, বাট জামাটা আমি চেঞ্জ করে ফেলবো বা শাড়িটা আমি চেঞ্জ করে ফেলবো। দ্বিতীয়ত হচ্ছে গোসলের সময় খুব ভালো একটা, যাদের ফাঙ্গাল ইনফেকশন থাকে তাদেরকে আমরা বলি যে কিটোকোনাজল বেসড সাবান বা বডি ওয়াশগুলো ব্যবহার করতে, যাতে ছত্রাকের সংক্রমণগুলো কমে আসে। কারণ দেখা যায় যে প্রচলিত যে সাবানগুলো আছে এগুলো দেখা যায় যে কীটনাশক বললেও অনেক সময় কীটনাশক বা জীবাণুনাশক, সাবানগুলো তো সুগন্ধি থাকে, হ্যাঁ সুগন্ধি থাকে, তো দেখা যায় যে জীবাণুনাশক ততটা তাদের ফাংশন থাকে না। আর তাছাড়াও দেখা যায় যে অ্যালকালাইন সোপ, মানে আমরা তো জানি যে সাবান বেসিক্যালি ক্ষারীয়, তো ক্ষার দেখা যায় কি ফাঙ্গাসের ক্ষেত্রে খুব বেশি ভালো রোল প্লে করে না। সেই জন্য আমরা বলি যে ছত্রাকনাশক যে সাবানগুলো থাকে সেগুলো ব্যবহার করতে, বা ব্যাকটেরিয়া নাশক যে সাবানগুলো সেগুলো ব্যবহার করতে পারে। এই গেল হচ্ছে প্রথমত গেল ক্লিনজিং। সেকেন্ড হচ্ছে রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করা। আবার এখন কিন্তু বিষয়টা হচ্ছে একটা ডিবেটের মতো চলে আসে যে আমি বাসার বাইরে যাচ্ছি না, আমি তাহলে সানস্ক্রিনটা ব্যবহার না করি। আসলে সানস্ক্রিন কিন্তু রোদ থেকে যেমন আপনাকে সুরক্ষা দিচ্ছে, ইউভি রেজ থেকেও তো সুরক্ষা দিচ্ছে। ইউভি রেজ যে জানালা দিয়ে আসছে না তা তো আমরা জানি। তো সেই জন্য বাসায় থাকলেও আমাদেরকে কিন্তু নিয়মিত ডেইলি হ্যাবিটসের মতো সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এবং আমরা ইউজুয়ালি অ্যাডভাইস করি যে SPF যেটা 50 অ্যাবাভ বা 30 অ্যাবাভ, এই সানস্ক্রিনগুলো ইউজুয়ালি সবার জন্য সেফ, তো এগুলো ব্যবহার করা। আর তৃতীয়ত হচ্ছে যে রোদ থাকলে অনেক সময় মনে করে বা গরম থাকলে মানুষ দেখা যায় যে ময়শ্চারাইজার ইউজ করা বন্ধ করে দেয়। তো এটাও কিন্তু একটা ড্রব্যাক, যে গরম থাকলেও আর্দ্রতা তো আপনার স্কিনকে শুষ্ক করছে, আপনি এসিতে থাকছেন, স্কিন আপনার শুষ্ক হচ্ছে না, আপনাকে কি অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। তো আমি বেসিক্যালি এই 3টা রেজিমের মধ্যেই থাকি। আচ্ছা, ঠিক এই ক্ষেত্রে আরও যদি জানতে চাই আপনার কাছে, যে আপনি বলছিলেন যে অয়েলি স্কিনের ব্যাপার থাকে, এটা ড্রাই স্কিন থাকে, যে তৈলাক্ত ত্বক এবং শুষ্ক ত্বক, এই ক্ষেত্রে এই দুটার যে ব্যাপার আছে এর সংবেদনশীলতা নিয়ে যদি আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, আমাদের স্কিন টাইপটা দেখা যায় যে আমাদের স্কিন টাইপ বেসিক্যালি আমাদের যে এশিয়ান স্কিন টোন, এটাকে বলা হয় ফিশপ্যাট্রিক্স টাইপ 4 টাইপ অফ স্কিন। তো এটা একটা টাইপিং। আর আপনি যে কোশ্চেনটা করলেন যে আমাদের স্কিনের ধরনটা কেমন, ধরনটা হচ্ছে শুষ্ক, আবার কম্বিনেশন স্কিন থাকে, আবার অয়েলি স্কিন থাকে, আবার সংবেদনশীল বা সেন্সিটিভ স্কিন যেমন থাকে। তো স্কিনের ধরন অনুযায়ী আমাদের কিন্তু প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রেও সচেতন হতে হবে। ধরেন আমার স্কিন যদি অয়েলি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু ক্রিম বেসড ফর্মুলেশনগুলো ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে আমাকে জেল বেসড সানস্ক্রিন বা জেল বেসড ময়শ্চারাইজার বা জেল বেসড ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। আবার আমার স্কিনটা যদি খুব শুষ্ক প্রকৃতির হয় সেই ক্ষেত্রে কিন্তু ক্রিম বা সেরামাইড বেসড যে প্রোডাক্টগুলো থাকে এগুলো আমাদের জন্য বা পেশেন্টের স্কিনের জন্য এটা ভালো। আবার যাদের দেখা যায় যে সেন্সিটিভ স্কিন, যে দেখা গেল যে কিছু দিলেই র্যাশ হয়ে যায়, তো সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে আমরা বলি যে ফ্র্যাগনেন্স ফ্রি, মানে যেই থাকে না যে প্রোডাক্টটার মধ্যে খুব বেশি সুগন্ধ বা অ্যালকোহল আছে, এই প্রোডাক্টগুলো তার স্কিনের জন্য না। আর দেখা যায় যে আমরা কিন্তু এখন অ্যাজ এ হোল সব পেশেন্টদেরকেই প্রোডাক্ট চুজের ক্ষেত্রে অ্যাডভাইস করে থাকি যে প্যারাবেন ফ্রি বা অ্যালকোহল ফ্রি এই প্রোডাক্টগুলো বা নন কমেডোজেনিক এগুলো কিন্তু লেখা থাকে। তো এই জিনিসগুলো যাতে প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে সে একটু দেখে নেয়, বা এক্সপায়ারি ডেট আছে কি না। দেখা গেল যে একটা মেকআপ প্রোডাক্ট অনেক দিন ধরে আছে, ফেলতে ইচ্ছা করছে না, ব্যবহার করছি, মেকআপ ব্রাশটা হয়তো বা রেগুলার ক্লিন করছি না, তখন কিন্তু সেখান থেকে আমাদের পোর্সগুলো ব্লক হয় এবং অ্যাকনির যাদের টেন্ডেন্সি আরও অ্যাকনিটা বেড়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে তো আমি আপনার কাছ থেকে জানতে, তাহলে সেই ক্ষেত্রে তৈলাক্ত স্কিন যে আছে তার আসলে সে কিভাবে তার স্কিনের যত্ন নেবে? তৈলাক্ত স্কিনের ক্ষেত্রে যত্নটা হবে যে সে ভালো একটা ক্লিনজার যেটা জেল বেসড ব্যবহার করবে। ফেস ওয়াশ কিন্তু দুবার, বা বাইরে গেলে যারা খুব বেশি বাইরে যাচ্ছে তাদের ক্ষেত্রে 3বার একটা ভালো ফেস ওয়াশ, জেন্টাল ফেস ওয়াশ ব্যবহার করা। দ্বিতীয়ত হচ্ছে যে ব্রণের জন্য যেই উপাদানগুলো ভালো কাজ করে, যেমন হচ্ছে অ্যাজিলিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড বা রেটিনল যেগুলো, বা ক্লিন্ডামাইসিন, এই ইনগ্রিডিয়েন্টস বেস যে প্রোডাক্টগুলো থাকে আমরা সাজেস্ট করে থাকি, সেগুলো ব্রণের জায়গাতে লাগাতে হয়। আর থার্ড হচ্ছে একটা
ভালো ময়শ্চারাইজার যেটা প্যারাবেন বা নন কমেডোজেনিক সেগুলো Non-comedogenic। ব্যবহার করা। আর আরেকটা উপদেশ হচ্ছে যে যাদের স্কিন এমনিতেই অয়েলি, যাদের মাথায় খুশকি প্রবণতা আছে বা মুখে ব্রণের প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু মাথায় তেল ব্যবহার করতে নিষেধ করে থাকি। কারণ মাথায় যে তেলটা পেশেন্ট ব্যবহার করে, সেটা করে কি সারা রাত যখন মাথায় তেলটা থাকে, তো স্কিনের কিন্তু আর ভেন্টিলেশন হয় না। তো সেইটাই আবার আমাদের ত্বকে অ্যাবজর্ব করে, আরো বেশি করে বেশি ব্রণ বেড়ে যায়। বেড়ে যায়। তো তেলের মাথায় তেল দেয়া দেয়া যাবে যাবে না। না। ধন্যবাদ। আমরা ফিরবো আমাদের আলোচনায়, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেলসের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথায়। ম্যাম, যে আলোচনায় ছিলাম যে আমরা আসলে এখন তো ফর্সা হওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অনেক প্রসাধনী এবং অনেক প্রোডাক্টের আমরা বিজ্ঞাপন দেখতে পাই, ঠিক এগুলো কতটুকু সেফ আপনার কাছে মনে হয়? এটা খুবই মানে বলে না যে একদম এই অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে আমাদের কনসার্ন। কনসার্ন। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসিবিলিটি, মানে আমাদের এখন কিন্তু একদম দেখা যায় যে 10-12 বছর থেকে বয়স্ক থেকে শুরু করে একদম ওল্ড এজ পর্যন্ত সবার হাতেই কিন্তু সোশ্যাল মিডিয়া চলে এসেছে। এবং দেখা যায় যে বড়রা যদিও একটু জাজ করে যে না এটা কি সেফ ব্যবহার করব না করব না, কিন্তু দেখা যায় যে আমাদের যে 12, 13, 14 এই বয়সের যে মেয়েরা বা 18-19 বছরের যে মেয়েরা, এরা কিন্তু দেখা যায় যে একটা চটকদার বিজ্ঞাপন দেখে বা দেখা গেল যে খুব ফেমাস কেউ বলেছে, ওটা দেখার সাথে সাথে ওই প্রোডাক্টটার প্রতি ঝাঁপিয়ে পড়ে। এবং দেখা যায় যে ওদের এরকম থাকে যে 100% কার্যকরী 3 থেকে 7 দিন। এই যে চটকদার বিজ্ঞাপনগুলো, এগুলো কিন্তু খুবই অ্যালার্মিং দেখা যায় যে। এবং আমরা এখন ডেইলি প্র্যাকটিসে যে পেশেন্টগুলো পাই, যে মেয়েগুলো পাই, এইগুলো ম্যাক্সিমামই কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে বিভিন্ন প্রোডাক্টস মেখে স্কিনটাকে ড্যামেজ করে আমাদের কাছে আসে। এবং এই যে স্কিন ড্যামেজকারী যে উপাদানগুলো যেগুলো ওরা মাখে, এগুলো ম্যাক্সিমাম দেখা যায় যে আমাদেরকে এসে বলে যে বিভিন্ন পার্লার থেকে হোমমেড নাকি তাদেরকে বানিয়ে দিয়েছে, তারাও এটার কম্পোজিশন জানে না। তো আমি আমার যারা দর্শক আছে তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট আপনি যেটা মাখছেন আপনার স্কিনে বা মুখে, আপনি জেনে মাখুন যে আপনি কি মাখছেন। বা আপনাকে কেউ যদি সেটা অ্যাডভাইস করে যে এটা আপনি লাগান, সেটা ঘরোয়া টোটকাই হোক আর বাইরের ক্রিমই হোক, অ্যাটলিস্ট জেনে মাখুন যে আপনি কি লাগাচ্ছেন। একেবারে ঠিক এই বিষয়টি যে আসলে আমরা নিচ্ছি, বলছে যে ফর্সা হয়ে যাচ্ছেন, 7 দিনে ফর্সা, আপনার একদিনে 3 দিনে ফর্সা হয়ে যাচ্ছে। মানে খুব লোভনীয় কিছু চটকদার বিজ্ঞাপনের জন্য আমরা এদিকে ঝুঁকে যাচ্ছি। ঠিক এই ক্ষেত্রে জানতে চাইবো যে তাহলে আমরা যখন প্রসাধনী কিনবো, সেই ক্ষেত্রে আমাদের কি কি দেখে কিনতে হবে? আচ্ছা, আমি একটা বিষয় সতর্ক করতে চাচ্ছি যে পার্লার থেকে বা লোকাল যে ফার্মেসিগুলো থাকে, এগুলোতে কিছু প্রোডাক্টস হরহামেশাই বিক্রি হয়। আমি বলতে মানে এগুলোর কম্পোজিশনের মধ্যে দেখা যায় যে বেটনোভেট, ডার্মোভেট বা দেখা যায় ক্লোবেটাসল, মোমেটাসন, হাইড্রোকর্টিসন, এই জাতীয় নামগুলো থাকে। বা দেখা যায় যে বিটামিথাসন, ক্লট্রিমাজল কম্পোজিশন থাকে। এই যে জিনিসগুলো, এগুলো বেসিক্যালি হচ্ছে স্টেরয়েড, টপিক্যাল স্টেরয়েড বা লাগানোর স্টেরয়েড। এবং যেগুলো পেশেন্ট লাগায় এগুলো খুবই হাই পোটেন্সি, মানে থাকে না যে একদম অতিরিক্ত কার্যকরী। মানে দেখা যায় যে স্কিনের বিভিন্ন মানে জটিল রোগে আমরা যেগুলো ব্যবহার করে থাকি, স্বাভাবিক একটা 13 বা 14 বছরের মেয়ে রং ফর্সা করার জন্য এই ক্রিমটা মুখে মাখছে। এবং দেখা যায় যে রং ফর্সাকারী আরেকটা উপাদান যেটা খুবই অ্যালার্মিং, সেটার নাম হচ্ছে মার্কারি। মার্কারি কম্পোজিশনগুলোও কিন্তু এখানে ইনভলভ থাকে। তো আপনি অবশ্যই দেখবেন যে যেটা মাখছেন এটার মধ্যে এই ইনগ্রিডিয়েন্টসগুলোর উল্লেখ আছে কিনা। বা হাইড্রোকুইনন, দেখা যায় যে স্কিন শাইন, বা দেখা যায় যে আরও কিছু নামে এগুলো বাজারে প্রচলিত, এগুলো কিন্তু লাগানো যাবে না। কারণ এগুলো কিন্তু স্পেসিফিক কিছু স্কিন ডিজিজের জন্য, এগুলো কিন্তু স্বাভাবিক রং ফর্সাকারী বা স্কিনকে রেগুলার বেসিসে লাগানোর কোনো ক্রিম না। না। আচ্ছা, এক্ষেত্রে এখন তো দেখা যাচ্ছে যে গ্লুটাথায়ন যে ট্রিটমেন্টটা অনেকেই নিচ্ছে, স্যালাইনের মাধ্যমে দিচ্ছে তারা, এই যে ব্যাপারটা, এটা আসলে কতটুকু সেফ আপনার মনে হয়? আচ্ছা, গ্লুটাথায়নটা বেসিক্যালি হচ্ছে মানে এটাকে রং ফর্সাকারী উপাদান বলে, বেসিক্যালি এটা একটা হাই পোটেন্ট একটা অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে আমাদের শরীরে যে সকল মানে দেখা যায় না যে ছোট ছোট কোষে যে ইনজুরিগুলো হচ্ছে প্রতিদিনকার জৈবিক কার্যক্রমের মাধ্যমে, এই ইনজুরিগুলোকে সারানোর কাজ হচ্ছে
মানে অ্যান্টিঅক্সিডেন্টের। অ্যান্টিঅক্সিডেন্টের। তো অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে গ্লুটাথায়ন কিন্তু বেশ হাই র্যাঙ্কিং একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এই গ্লুটাথায়নের যেমন টিস্যু ড্যামেজটাকে সে রিপেয়ার করছে, আবার দেখা যায় যে ফটো ড্যামেজ মানে সূর্যের আলো থেকে যে ড্যামেজগুলো হয় স্কিনে, যেটার জন্য পরবর্তীতে রিঙ্কলস বা ফাইন লাইন্স আসে, এগুলোতেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের একটা ভালো রোল আছে। তো সেই ক্ষেত্রে গ্লুটাথায়ন ক্যান বি অ্যান অপশন, বাট এটা কিন্তু রং ফর্সাকারী কোনো প্রোডাক্ট না। বাট গ্লুটাথায়ন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার অবশ্যই আপনার লিভারের সেই কার্যক্ষমতা আছে কি না যে সে এটাকে ডিটক্সিফাই করতে পারবে, অবশ্যই একজন যে প্রফেশনাল হেলথ ডার্মাটোলজিস্ট তার আন্ডারে বা তার সুপারভিশনে আপনাকে ওই ডোজ অনুযায়ী যে আপনার ওই শরীরের ওজন কত, আপনার জন্য সেটা সুটেবল কিনা, তারপর আপনি নিতে পারবেন। যত্রতত্র আপনাকে আইভি একটা লাইন দিয়ে, যে কোনো একটা আইভি লাইন আপনার শরীরে যখন দেওয়া হবে, যদি একটা এয়ার বাবল ঢুকে যায় আপনার ভেইনে কিন্তু এম্বলিজম হবে এবং সেখান থেকে স্ট্রোক পর্যন্ত হতে পারে। তো আপনাদেরকে কিন্তু সতর্ক হতে হবে যে যেখানে সেখানে আমি একটা ভেইনের লাইন করে নিয়ে নিলাম, বসে বসে গ্লুটাথায়ন নিয়ে নিলাম, এগুলো করা যাবে না। হ্যাঁ, এটা দেখাও যাচ্ছে কিন্তু পার্লারে ঠিক এরকম বিজ্ঞাপনও না না, দিচ্ছে। এগুলো মানে একদমই না। একদমই না। ঠিক এই ক্ষেত্রে যদি জানতে চাই আসলে কত বছর বয়স থেকে এই গ্লুটাথায়নটা নেয়ার ব্যাপারটা আপনি সাজেস্ট করবেন? অ্যাবাভ 18। অ্যাবাভ 18। 18 বছরের আগে অবশ্যই না। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে গ্লুটাথায়নের বিষয়ে আমি আরেকটা বিষয় বলবো যে শুধুমাত্র যে গ্লুটাথায়ন আপনি নিচ্ছেন, আপনি কোনো সানস্ক্রিন ব্যবহার করছেন না, আপনি রেগুলার আপনার লাইফস্টাইল ভালো না, আপনি 8 থেকে 10 ঘন্টা ঘুমাচ্ছেন না, আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করতেছেন না, আপনার ডিহাইড্রেশন লেভেল বেশি, আপনি শাকসবজি খান না, তাহলে শুধু গ্লুটাথায়ন নিয়েও আপনার স্কিন ইমপ্রুভ হবে না। হবে না। আচ্ছা, এক্ষেত্রে তো এখন আমরা অনেক শুনতে পাচ্ছি এবং অনেকেই করাচ্ছে বোটক্স ট্রিটমেন্টের ব্যাপারটা। এটাকে আপনি কিভাবে দেখছেন? বোটক্স খুবই কার্যকরী একটা ট্রিটমেন্ট। বোটক্স বেসিক্যালি আমাদের যে অ্যান্টি এজিং ট্রিটমেন্টগুলো সেগুলোর মধ্যে বোটক্সটা চলে আসে। বোটক্স বেসিক্যালি বটুলিনাম টক্সিন, এটা নার্ভকে বা মাসেলটাকে আমার প্যারালাইসিস বা রিল্যাক্স করে দেয়। তখন দেখা যায় যে রিঙ্কল পড়ার টেন্ডেন্সিটা কমে যায়। শুধুমাত্র যে আমরা ফোরহেডে কপালের কুঁচকানো বা ক্রোজ ফিট হয় বা আমাদের জ লাইন শার্পেনিং এখানে ব্যবহার করি তা না, আমরা কিন্তু যাদের হাইপার হাইড্রোসিস মানে হাত ঘেমে যাচ্ছে, হাত ঘামার জন্য সে চাকরি করতে পারছে না, পরীক্ষায় লিখতে পারছে না, এই ক্ষেত্রেও কিন্তু আমরা বোটক্স ইউজ করে থাকি। কিন্তু দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র সৌন্দর্যের বিষয়টাকেই হাইলাইট করা হয়, এটার যে আরও কিছু কার্যকর দিক আছে এগুলোকে হাইলাইট করা হয় না। আচ্ছা, রং ফর্সাকারী তো অনেক ইনজেকশন দেয়া হয়, এটা আসলে কি? আমি এই ব্যাপারটা যদি জানতে চাই। রং ফর্সাকারী ইনজেকশন বলতে রং ফর্সাকারী বিভিন্ন উপাদান আছে, যেমন খারাপ উপাদানও আছে, ভালো উপাদানও আছে। খারাপ উপাদানের মধ্যে তো স্টেরয়েড আমি বললাম, যেটা লং টার্ম ব্যবহারের ক্ষেত্রে মুখে যেটাকে বলা হয় স্টেরয়েড ইনডিউসড রোজাশিয়া, মানে মুখটা গোলাপি বা লালচে হয়ে যায়। তো পেশেন্ট এসে প্রথমে খুব খুশি হয় যে তার মুখটা তো লালচে হয়ে যাচ্ছে, একদম গোলাপি ফর্সা যেটাকে বাংলায় বলে সেরকম আসছে, বাট বেসিক্যালি তো তার স্কিনটা পাতলা হয়ে গেছে। আমাদের স্কিনের যে উপরিভাগ এটা একদম নষ্ট করে ফেলে, নিচের যে ব্লাড ভেসেল বা রক্তনালীগুলো আছে একদম প্রমিনেন্ট, যেটাকে মেডিকেল ভাষায় বলে টেলানজিওক্টাসিয়া। স্কিনটা দেখা যায় ড্যামেজ, টপিক্যাল স্টেরয়েড ড্যামেজ ফেসের মধ্যে দেখা যায় যে ওপরের ত্বকটা পাতলা, নিচে পরিষ্কার রক্তনালীগুলো দেখা যাচ্ছে এবং মুখে অস্বাভাবিকভাবে লোম বেড়ে গেছে যে এই পোর্শনগুলোতে বা আমাদের যে যেটাকে বলে চিন এরিয়াতে বা দেখা যায় আপার লিপ এরিয়াগুলোতে লোম বেড়ে যাচ্ছে। যখনই আপনি দেখবেন যে এই ধরনের ফেস দেখেই আমরা বুঝতে পারি যে মুখে সে দীর্ঘদিন নাইট ক্রিম হিসেবে সে স্টেরয়েড লাগিয়েছে। আচ্ছা, এক্ষেত্রে গরম এবং বর্ষাকালে আমরা আমাদের স্কিনের জন্য কি ধরনের সানস্ক্রিন ব্যবহার করতে পারি? আচ্ছা, গরম, বর্ষাকাল এবং শীতকাল বলে দিই, সানস্ক্রিন অল থ্রু আপনাকে ব্যবহার করতে হবে। এটা আপনার ত্বকের ধরন অনুযায়ী, যদি আপনার স্কিনটা তৈলাক্ত হয় তাহলে আপনি জেল বেসড বা ফ্লুইড বেসড যে সানস্ক্রিনগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। এখন কিন্তু স্প্রে আকারেও সানস্ক্রিন চলে এসেছে, দেখা যায় যে স্প্রেটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, হোয়াইট কাস্ট দিচ্ছে না, আপনি ব্যবহার করতে পারেন। সেকেন্ড হচ্ছে যাদের স্কিন ড্রাই তাদের ক্ষেত্রে ক্রিম বেসডগুলো ব্যবহার করতে পারে, আর যাদের কম্বিনেশন স্কিন তাদের জন্য দেখা যায় যে খুব লাইট ওয়েট ময়শ্চারাইজার বা লাইট ওয়েট সানস্ক্রিনগুলো ভালো কাজ করে। আর এখন সানস্ক্রিনের এত ফর্মুলেশন চলে আসে যে সানস্ক্রিনের সাথে মেকআপ লুক অটোমেটিক চলে আসে, যে আপনি একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করলেন, ওপরে প্রেস পাউডার ব্যবহার করলেন,
হয়ে গেল, তাহলে এটা লক হয়ে গেল। লক আচ্ছা, হয়ে গেল। এক্ষেত্রে আপনি বলছিলেন যে খাবার দাবারের লাইফস্টাইলের একটা ব্যাপার থাকে অবশ্যই। সুস্থ ত্বকের জন্য। তো আমি যদি জানতে চাই যে আমাদের এই সুস্থ ত্বকের জন্য আমাদের খাদ্যাভ্যাস কতটা আসলে গুরুত্বপূর্ণ? খাদ্যাভ্যাস এবং নিয়ম লাইফ মানে রেগুলার যে লাইফস্টাইল এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখা যায় কি ম্যাক্সিমাম এফোর্টটা দেই স্কিন কেয়ার, যে খুব বেশি আমি স্কিন কেয়ার করব। আমার কাছে দেখা যায় টিনেজার মেয়েগুলো এসে বলে, ম্যাডাম 10 কেয়ার স্টেপ, 15 কেয়ার স্টেপ, এরকম অনেক স্টেপের কথা বলে। আমি বলছি বাবা দেখো, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, তোমার লাইফস্টাইল ঠিক রাখো, রাত জাগা বন্ধ করো, তোমার অর্ধেক স্কিন প্রবলেম এমনিতেই কমে যাবে। কেউ যদি খাবারের মধ্যে, আমাদের খাবারের মধ্যেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি, যেমন যারা রেগুলার মাছ খায় তাদের কিন্তু ওমেগা 3 হ্যাবিট এমনিতেই যে ডেফিসিয়েন্সি সেটা রিকভারি হয়ে যায়। বা দেখা যায় যে যারা মিট খাচ্ছে, ডিম খাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড বা প্রোটিনের যে ঘাটতি এটা কিন্তু কাভার আপ হয়ে যাচ্ছে। বা রেগুলার বেসিসে যারা একটু ফল খাচ্ছে, যেমন খুব বেশি দামি ফল না, আপনি যদি 10টা কমলার সমান দেখা যায় যে 2টা আমলকি, আমলকি কিন্তু আমাদের গ্রাম দেশে সবাই খায়, শহরে যদিও প্রচলন কম। আমলকি খেলে কিন্তু আপনার হেয়ার এবং স্কিন এবং আপনার নখ তিনটাই ভালো থাকবে। আপনার ভিটামিন সি সেরামের থেকেও আমলকি খাওয়া অনেক বেশি কার্যকরী। কার্যকর। তাই বলে এমন না যে স্কিন কেয়ার আমরা করব না, স্কিনেরও যত্ন নিতে হবে, পাশাপাশি ইন্টারনাল নিউট্রিশনটাকেও ঠিক রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর স্বাগতা আপনাকে আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুন্দর ত্বক শুধুমাত্র ফর্সাই নয় এবং সুস্থ ত্বকের যে ব্যবস্থাপনা আমাদের দরকার এবং আমরা আমাদের সুস্থ ত্বকের জন্য কি কি পন্থা অবলম্বন করব, ঠিক আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পেরেছেন। অবশ্যই আমাদের সচেতনতার সাথে আমাদের ত্বকের পরিচর্যা করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে পারেন, যে প্রশ্নগুলোর উত্তর আমরা পরবর্তী পর্বে দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের পরবর্তী পর্বে ফিরব ঠিক এরকমই গুরুত্বপূর্ণ কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল এর সাথেই থাকুন।